হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও সুমি, তোমাদের দোয়ায় ইনশাল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাইতে চলেছি খুবই ইন্টারেস্টিং হবে। শোনো, একদম স্কিপ করবে না, তাহলে একদম মজা পাবে না কিন্তু। এটা আমি বলে রাখলাম। গল্পটি শেষ অবধি শোনো, তাহলে খুবই মজা পাবে। তারপরে কি হবে সেটা আমি তোমাদের পরে বলবো। তো বন্ধুরা, চলো আজকে সে আকর্ষণীয় গল্পটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার মা এবং বাবা দুইজনে চাকরি বাকরি করে। আমার মা স্কুলের ম্যাডাম, আর বাবা একটা সরকারি অফিসে জব করে। আমার বাবা সে থাকে ঢাকাতে, আর আমার মা সে তো সাতক্ষীরায় গ্রামের বাড়িতে পড়ে থাকে। সেও একটা স্কুলে চাকরি করে, ম্যাডামে লেখাপড়া করায়। যাই হোক, আমি তাদের একটাই সন্তান। অনেকদিন ধরে বাবা আমাকে বলতেছিল যে মারে, চলো তোমাকে নিয়ে আমার ওখানে বাসা নিয়ে যাই রাখি। তখন মা আমাকে বলে, বাবাকেও বলে যে না না, তুমি যদি বাবাকে বলে যে তুমি যদি আমার মেয়েকে নিয়ে যাও, তাহলে আমি কারে নিয়ে থাকবো? আমার তো আর ছেলে মেয়ে নেই। তো যাই হোক, আব্বু মায়ের কথা শুনে আমাকে নেয় না। যাই হোক, তারপরে কিছুদিন বাদে বাবার পোস্টিং হলো ময়মনসিং। বাবা ময়মনসিং এ পোস্টিং হয়ে চলে আসলো, ওখানে বাবা জব করে, ওখানে বাসা নিল। বাসা নেওয়ার পরে তারপরে এসে আবার মাকে বললো যে দেখো, তোমরা ফ্যামিলির সহ যদি ওখানে যাও তাহলে আমার সুবিধা হয়। আমি অন্যের হাতে রান্নাবান্না খেতে পারি না। তো মা তখন বলে যে এবার তো ঢাকার থেকে একটু কাছে আসছো, ময়মনসিংহে আসছো, ঠিক আছে, তুমি না হয় আগামী মাসে মেয়েকে নিয়ে যাও। তো বন্ধুরা, আমি তো আসলে সেই সময় কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। তো আমি তখন বাবাকে বললাম যে বাবা, এখন তোমার কাছে যদি ময়মনসিংহে তোমার সাথে আমি যাই, ওখানে যদি কলেজে ভর্তি হয়ে লেখাপড়া করি, তাহলে ভালোই তো হয়। বাবা বললো যে হ্যাঁ রে বা, ওই জন্যই তো বলতেছি, আমার কলেজটাও পাশে আছে, আর আমি ওখানে কলেজের পাশেই বাসা নিছি। তো যাই হোক, আমার মা আমাকে পরে পরের মাসে যাওয়ার জন্য অনুমতি দিল। মা অ্যাকচুয়ালি মানে এই কাজে প্রথমে বাধা দিল, পরে আর বাধা দিল না। কিন্তু কি এখানে একটা ব্যাপার হয়ে গেছে বন্ধুরা। আমার বাবার এক বন্ধু প্রায়ই আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। কিন্তু আমার মা সঙ্গে ইটিস পিটিস করে কথাবার্তা, নানান রকম গল্প গল্প, মানে বোঝে নিত অনেক রকম ভাবে। মানে আমার মাও দেখতে শুনতে খুবই সুন্দরী, হ্যান্ডসাম মহিলা, বুঝতে পারছেন? তার মেয়ে আমিও খুবই একদম হ্যান্ডসাম একটা মেয়ে। ও চললাম, আমার মাও তাই, আবার আমার বাবাও তাই। কিন্তু আমার মা প্রায়ই আমার বাবার বন্ধুর সঙ্গে মানে ঘরের মধ্যে বসে গুন গুন করে কথাবার্তা বলে, নানান রকম ভাবসাব। আমার মতলবটা কেমন যেন একটা লাগতো, ভালো লাগতো না। তারপরে বাবা যখন আমাকে ওখানে টানতেছে, তখন আমি চিন্তা করলাম যে আমার ওই বাবার বন্ধুটা তো আমাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করে। তাহলে আমি যদি বাড়িতে না থাকি, তাহলে মা তো একদম একলা, তাহলে কি হবে? তো এই কথা চিন্তা করে আমি আসলে বাবাকে ঠিক মতামত দিচ্ছিলাম না। কিন্তু বাবা আমাকে বলে যে মাস চলে আসলো, তুমি এখানে চলে আসো, মাস তো শেষ। তো আমি বাবার সঙ্গে ওখানে চলে গেলাম। কিন্তু বাবার ওই বন্ধু আমাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতো। মানে জানে কেটা যে কি হয় না হয়, আমার তো একটু সন্দেহই হতো বন্ধুরা। তারপরে আমি থাকি ওখানে, মা বাবা থাকে ওখানে ময়মনসিংহে, মা থাকে বাড়িতে। বাড়িতে থেকে এই যে স্কুলের মাস্টারি করে। কিন্তু হঠাৎ 4 মাস না 5 মাস যাইতে না যাইতে মা সন্তান সম্ভাবনা। বাবার চোখ তো কপালে উঠে গেছে, আমাকে বলে কিরে মা, দেখ না, তুই আর আমি তো এই যে এখানে বাসা ভাড়া থাকি ময়মনসিংহ, তোর মারে তো দেশের বাড়িতে রেখে আসছি। তো তোর মা এই সমস্ত হইলো ব্যাপারটা কি, কোত্থেকে এইসব কি করলো, কি হলো, একটু ঘটনা কি তুই জানিস? তখন আমি বাবাকে বললাম যে বাবা শোনো, তোমার এই যে বন্ধু আছে না সাইফুল। বাবা বলছে হ্যাঁ হ্যাঁ। আমি বললাম যে তোমার ওই বন্ধুটা আমাদের বাড়িতে, তুমি যখন এখানে থেকে চাকরি বাকরি করতে, আমাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতো। তো তোমার ওই বন্ধুটারই কাজ, এটা আমি কনফার্ম বাবা। তখন বাবা বলতেছে তাই নাকি রে, তে এটা তো কখনো আগে বলিস না। তখন আমি বললাম যে বাবা শোনো, এটা বলার আর কি আছে, তোমার বন্ধু বলে কথা, আসলে কখনো তো নিজে চোখে দেখিনি। তো মা আর যখন আমি তুমি চলে আসছি, মা তোমার আর আমার অনসাক্ষীতে যেহেতু মায়ের এইরকম সম্ভাবনা হয়েছে সন্তান হবে, তাহলে এটা আসলে তোমার ওই সাইফুল বন্ধু, সে ছাড়া তো আর কেউ নয়। সেই তো আমাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করে। তখন বাবা বলতেছে তাই তো বলে তোর মা কেন আমাকে এতে বাইরে থাকতে আপত্তি করে না রে? আমি এই যে বছরের পর বছর মাসের পর মাস বাইরে থেকে চাকরি বাকরি করতেছি, কখনো তার প্রতি এই ধরনের কোনো অনুভূতি নেই যে তুমি কেন বাইরে থাকো, তুমি বাড়িতে থাকো না, কি আমার ভালো লাগে না, বা তার ইচ্ছায় খুব আগ্রহ দেখিয়ে কখনো ফোন করে না। যাই হোক, বাবা আমাকে এটা বলল। তারপরে বাবার এটা শুনে আমার খুব কষ্টই হলো জানো।
তারপরে বাবাকে আমি বললাম যে বাবা, মা তো এই অবস্থা, তাহলে এখন কি করবা তুমি? তারপরে মাকে বাবা ফোন করলো, ফোন করে দিয়ে জবাব দিতে চাইবে যে তুমি, আমি আর তোমার মেয়ে এখানে আসছি, তাহলে তুমি এটা কই পেলে, কিভাবে আসলো, তুমি কি বলছো, আমার কি বোঝাইতে চাইছে বলো? তখন সে মানে আমার মা বাবাকে বলতেছে যে দেখো, তুমি গত মাসে এর আগে আসছিলে, তুমি তো দিয়ে গেছো, ওর থেকে হবে, আর এই সমস্ত কথা বলো না তো, রোজা রমজানের দিনে আমার সঙ্গে ঝগড়া করো না, নামাজ কালাম পড়ো, ভালোভাবে চলো, মন ভালো করো। তারপরে বাবাকে যেন মা পাত্তাই দিল না, এই সমস্ত বলে ফোন কেটে দিল। তারপরে বাবা রাগ করে তো আমাকে বলতেছে, আরে মা, হ্যাঁ, তোর মা আজকে এইটা করে বসলো, তাহলে আমি কি করবো, আমার দোষটা কোথায়, আর এখন দেখতো আমার কি হবে? আর সাইফুল যেহেতু আমাদের বাড়িতে যাওয়া আসা করে, যেহেতু আমি আর তুই এখানে থাকি, তাহলে তোকে নিষেধ করবে কেটা? তখন আমি বললাম যে বাবা, এক কাজ করো, তুমি তুমি এখানে থাকো, আমি কিছুদিনের জন্য বাড়িতে যেয়ে মায়ের এই ব্যায়ামটা একটু ধরবো, আসলে ঘটনাটা কি। বাবা তখন বলতেছে হ্যাঁ, অবশ্যই তাই তাই কর। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। আসার পরে ঠিক একটা মাস আমি কলেজ ফাঁকি দিয়ে বাড়িতে বসে মায়ের এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য একদম চুপচাপ বসে গেলাম। মা যেন আমাকে শুইতেই পারে না, আমাকে বলে কি যে কে রে, তুই কলেজে যাবি না, তোর ময়মনসিং যেতে হবে না, এতদিন বাড়িতে চলে আসছিস, তোর কি কলেজ বন্ধ নাকি, নানান রকম প্রশ্ন করে সে। সে মানে আমাকে সহ্যই করতেছে না, তার মানে আমি থাকলে বাবার ওই বন্ধু সাইফুল সে তো আমাদের বাড়িতে এসে ঠিকঠাক মতো বসতে পারতেছে না, মায়েরও একটু সমস্যাই হচ্ছে আমি থাকলে। তারপরে আমি যাই হোক এটা বুঝতে পারলাম। তারপরে আমি সবকিছু না জেনা ভান করে চুপ মানে আমি আমার রুমে থাকি, চলাফেরা করি। বাবার ওই বন্ধুরা হঠাৎ করে দেখি আমাদের বাড়ির পিছনের পাঁচিটা টপকায়ে সোজা এসে মায়ের রুমে উঠে পড়লো। তখন বন্ধুরা রাত বাজে 11:30। আমি তো বুঝতে পারলাম আমি তো পাহাড়ে আছি। তখন আমি চুপি চুপি মায়ের ওই জানালার কাছে দিয়ে দাঁড়ালাম। দেখি যে 10 মিনিট পর উফ আহ মানে রুমের মধ্যে থেকে এরকম একটা আওয়াজ আসতেছে। তারপরে আমি চিন্তা করলাম যে মা, আমি বললাম যে, তখন একটু ডাক দিয়ে উঠলাম, দরজায় নক করলাম, দিও না মা, তুমি কি অসুস্থ, তোমার কি শরীর খারাপ হয়েছে, এরকম করতেছে কেন, কি হয়েছে তোমার? তখন মা বলে যে এই আমার কিছু হয় নাই, মানে খুব রাগান্বিত ভাবে বলতেছে, তুই তোর রুমে যেয়ে ঘুমা, আমার কিচ্ছু হয় নাই, আর তুই এখানে কেন? তখন আমি বললাম যে মা, আমি এই যে বাথরুমে গেছিলাম তো, পাশ দিয়ে যেতে বসে তোমার চিৎকার শুনলাম, তাই ভাবলাম যে হয়তো তুমি অসুস্থ হতে পারো। তখন মা বলতেছে না না, আমার ওই সমস্ত কিছু না, সোজা যায় ঘরে যায়, রুম বন্ধ করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়। আমি বললাম যে আচ্ছা মা ঠিক আছে। তারপরে টুক করে দরজা লাগানোর ভান করে আবার আসলাম। এসে মানে মায়ের ওই যে পাশে জানালার পাশে চুপ করে দাঁড় হয়ে আবার শুনতে লাগলাম। দেখি মা তো এমন করে মানে মাঝে মাঝে আওয়াজ করতেছে, আর বাবারে বন্ধুটা অনেক সময় পরে দরজা খুলে বেরোনোর উপক্রম হয়ে গেল। আমি টুক করে তখন আমি আমার রুমে চলে গেলাম। চলে যাওয়ার পরে সোজা বাবাকে ফোন করছি, ফোন করে বললাম যে বাবা, আজকে মায়ের সমস্ত ঘটনা আজকে আমি উদ্ঘাটন করছি বাবা, এই এই কাজ হয়েছে, তুমি কি জানো, এটা আমি নিজের চোখে দেখছি। তখন বাবা বলে বলিস কি রে, তাহলে তুই আর ওখানে এক মুহূর্ত দেরি করবি না, তুই কালকে সকালে সোজা ময়মনসিংহ আমার কাছে বাসাতে চলে এটা মা। তারপরে আমি টুক করে পরের দিন সকালে না খেয়ে দে মনে মনে একটু মায়ের উপরে রাগ করে আমি বাসা থেকে বের হয়ে সোজা ময়মনসিংহ চলে গেলাম। যাওয়ার পরে বাবার কাছে গেলাম, যাই বাবাকে সব ঘটনা খুলে বললাম যে বাবা, এই এই ঘটনা, মায়ের এই দশাটা তোমার এই বন্ধু সাইফুল সে করছে, এবং সে রাত 11:30টার সময় পাঁচি টপে এসে মায়ের সঙ্গে এ ধরনের আচরণ করছে। বাবাকে সব বলার পরে বাবা আমাকে বললো যে আচ্ছা এক কাজ কর, তো ওখানে তো তোর মা এরকম শুরু করছে, এখন আমার কি হবে, তুই আমাকে একটা ডিসিশন জানিয়ে দে তো, মানে আমারও তো লাগবে, তাহলে আমি বাড়িতে গেলে তোর মা আমার সঙ্গে ভালো আচরণ কখনোই করে না, এটা আসলে জীবনে আমি খুব অসুখী রে তোর মাকে নিয়ে। তা আমার আসলে বাবার কথা শুনে খুব কষ্ট হলো, মনে খুব মায়া জাগলো। তারপরে বাবাকে বললাম যে বাবা, তুমি যদি চাও আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। তখন বাবা বললো কি সুযোগ রে? আমি বললাম যে দেখো, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, এটা সেকেন্ড ইয়ারে উঠছি এখন, আমি তো বড় হয়ে গেছি, আমি দেখতে শুনতে ভারে মোটা না আদর্শ নদী বাবা, তুমি যদি চাও আমি তোমাকে অনেক আদর আপ্যায়ন করতে পারি, তোমার কষ্ট দেখে যে আর আমার ভালো লাগে না বাবা। তখন বাবা বলতেছে হ্যাঁ রে মা, তুই যদি আমাকে একটু সহযোগিতা করিস তাহলে তো ভালোই হয়, দেখ না তোর মা কেমন অভিষেকটা আমার জীবনে করলো, আমি কখনো এরকম এই এত কিছু আমি মানে আশাও করিনি তোর মায়ের কাছ থেকে, তোর মা আজকে যেটা করে বসলো রে বাবা।
তখন বাবার এই কথা শুনে আমার চোখ দিয়ে তো অঝর অশ্রু ঝরতেছে, মানে আমি খুবই কষ্ট পেলাম। বাবাকে বললাম যে বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করো যে মাকে আল্লাহ যেন হেদায়েত দান করে। দেখো না, মা আসলে দিনের পর দিন এইভাবে তোমার ওই বন্ধুটার সঙ্গে সঙ্গে চলতে চলতে তার চোখটা এতটাই উল্টে গেছে যে সে আজকে তোমার মায়াটাও ভুলে গেছে, তোমাকেও সে ইয়া করে না। আবার আমার সঙ্গে সে কেমন আচরণ করে বাবা। শিক্ষিত মায়ের মধ্যে এরকম তার চরিত্র, এটা তো কখনো আশা করিনি বাবা। তুমিও কষ্ট পাও, আমিও কষ্ট পাচ্ছি, তাই না? তো বাবা তখন বলতেছে, মারে সততা নিয়ে তুই এতদিন চলেই আসছিস, জীবনে কি পেলাম বল? আমার তো আর কিছুই ভালো লাগে না। আমি তো একটা ছেলে মানুষ, আমার তো মাঝে মধ্যে কোনো কিছু দরকার হয়, তুই তো বড় হয়েছিস এখন, বুঝিস রে মা। তাহলে আমি কি করব, আমাকে একটু বল না। আমি অন্যায় কাজ করে বসবো নাকি? তখন বাবাকে আমি বললাম যে বাবা, তুমি কোনো অন্যায় করতে হবে না, আমি যদি তোমাকে একটু সুযোগ দিই তাহলে কি তুমি। তখন বাবা বলতেছে, হ্যাঁ তুই যদি বলিস তাহলে তো সম্ভব হয়। তো বন্ধুরা, বাবা আমাকে বলতেছে তাহলে এক কাজ কর, তোর ওই রুমে ঘুমানোর দরকার নেই, রাত্রে আমি একা শুইতে পারি না রে। আমি যে একা শুলে বোবাই ধরে, এই বাহানা করে সে তার রুমে আমাকে ঘুমাইতে বললো। আমি যাই তার রুমে ঘুমাইলাম। বাবা আমাকে ওখানে তার রুমে ঘুমানো দিয়ে দেখে বাবা নানান রকম রাজা রানীর গল্প শোনাতো আমাকে। শোনাতে শোনাতে এক পর্যায়ে অনেক রাত যখন গভীর হতো আমার সঙ্গে দারুণ ভাবে সে ওইটা মানে, যাই হোক, বাবাকে আমি মায়ের অভাবটা অনেকদিন পরে অনেক আশা পূরণ করলাম। বাবা এত সুন্দর করে আমাকে আদর আপ্যায়ন করলো, মানে তার যে একটা আশা ছিল। তারপরে বাবা আমাকে বলে যে মারে, তুই যদি আমাকে সেবা যত্ন করিস ঠিকঠাক মতো, তোর মা যেমন আমাকে প্রয়োজন মনে করে না, আমি তোর মাকে আজ থেকে প্রয়োজন মনে করবো না। কারণ তোর মা তো তার জীবনটা আলাদা করে আমার বন্ধুর সঙ্গে বেঁচেই নিয়েছে। এখন থেকে তুই আর আমি এখানে থাকবো, আমি চাকরি করব, অনেক টাকা পয়সা কামাবো। ওদিকে তো তোর মা চাকরি করে, সেও তো একটা টাকা ইনকাম করে। তোর মা তোর মার মতো থাকগা, আর আমি তোর মতোই, আমি তোকে নিয়ে আমার মতো এখানে থাকবো। আর তুই আজকে আমাকে যেভাবে আদর আপ্যায়ন করলি রে বাবা, এরকম যদি প্রতিনিয়ত আমাকে একটু সুযোগ দিস, তাহলে তার আমার কোনো কিছু দরকার নাই, আমি তো মহা সুখী রে। তখন আমি বললাম যে বাবা, তুমি যদি চাও তাহলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে প্রতিনিয়ত এভাবে চালিয়ে যাব। কেমন লেগেছে বাবা? আমি এত কম না, মায়ের মতোই, একটু হলো মায়ের চেয়েও বেশি আছি। তুমি আমাকে, আমার সঙ্গে মানে এই সমস্ত আমার আচরণে মুগ্ধ হওনি? আমাকে ভালো লাগেনি তোমার? আমি যে তোমাকে এত সুন্দরকে আদর আপ্যায়ন করতেছি, রান্না বান্না করে খাওয়াচ্ছি, আবার ইদানিং কালে একটু এক্সট্রা ফিউচার তোমাকে অন করে দিছি, দেখো না কত সুন্দরভাবে তোমার মানে ব্যবহার আছে ইদানিং, আমার খুব ভালো লাগছে বাবা, এখন মনটা ভরে যায়। তখন বাবা এটা শুনে দারুণ খুশি হলো, খুশি হয়ে আমাকে বলতেছে মারে, তাহলে তোর মাকে এটা একটা সাদা দেওয়ার সুযোগ, আমরা ধর কমপক্ষে 2-3 বছর আর বাড়ি দিয়ে যাবো না, তুই আমাকে এভাবে চালিয়ে নে, আর তোর মা ওখানে পড়ে থাক। তখন আমি বললাম যে বাবা, তুমি এই কথা বলতেছো, তা কি হয়? মা এটা তো মাইন্ড করবে, আমি একটা যুবতী মেয়ে তোমার কাছে আসছি, তোমাকে রান্না বান্না করে খাওয়াচ্ছি, আমি এখান থেকে কলেজে লেখাপড়া করতেছি নিয়মিত। মা নিজের চরিত্রের কাছে মাপ করে সে যদি তোমার সঙ্গে আমাকে কোনো দোষী সাব্যস্ত করে দায়ী করে, কারণ সে যে নিজে যেমন সে অন্যকেও সেভাবেই দেখে, বুঝতে বাবা? তখন বাবা বলতেছে, হ্যাঁ রে মা, এই কথাটা তুই ঠিক বলেছিস। কারণ তোর মা যে প্রকৃতির, সে নিজের জায়গা থেকে ওজন করে আরেকজনকে মাপ করে বলবে, মানে তোকেও আমার সঙ্গে এই ধরনের কোনো কিছু বলতে পারে। যাই হোক, তা করা যাবে না। প্রতি 1 মাস 2 মাস পর পরে তুই আর আমি হুট করে বাড়িতে যাব, দেখানোর মতো করে দেখাই একটা থেকে আবার চলে আসবো। তোকে পাওয়ার পর থেকে যে আমি খুবই খুশি রে মা। তখন বাবার কথা শুনে আমিও মুগ্ধ হয়ে গেলাম। তখন আমি বাবাকে বললাম, যাচ্ছে বাবা, এইভাবে যদি দিনের পর দিন তোমাকে আমাকে আপ্যায়ন করি, যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? তখন বাবা বলে, না রে মা, কোনো কিছু হবে এরকম কোনো কিছু আমরা না করি। তুমি আমি একটু সাবধানতার সহিত এখানে থাকবো, চলবো, যাতে কোনো সমস্যা না হয়। তোমার মাকে একটু ভালো করার চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করো তোমার মা যেন মানে ভালো হয়ে যায়, আল্লাহ জন্য তাকে হৃদায়ত দান করে, সে যেন মানে এই পরকিয়া, এই সমস্ত পরপুরুষের সাথে এরকম দেখা সাক্ষাৎ আমাকে অসম্ভব, এই সমস্ত কোনো কিছু যেন না করে। এটা আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দোয়া করো, আল্লাহ যেন তাকে মানে হেদায়ত দান করে। আর তার কারণে আজকে হয়তো তোমার আর আমার একটু হলেও ডিসকলি করছি, তুমি আর আমি, তুমি যেটা সুযোগ দিচ্ছ তাই আমি পাইছি, এটাও আমরা এক সময় বন্ধ করে দেব। তারপরে বন্ধুরা, বাবার সঙ্গে আমার দিনের পর দিন ময়মনসিংহে এই সময় কাটতে থাকলো, তাকে আমি সুন্দরভাবে আদর আপ্যায়ন করলাম। এবং এক পর্যায়ে বাবার ওই বন্ধুরা সাইফুল,
সে গাড়িতে রোড অ্যাক্সিডেন্টে গাড়িতে মারা যায়। এই সংবাদটা শোনার পরে বাবা বলতেছে, জানিস মা, দেখ তোর আর আমার এই দোয়া আল্লাহ কবুল করছে। দেখ না, আমার এই বন্ধু সাইফুল, সে তো শুনতে পেলাম যে সে মারা গেছে। মানে মানুষের অপরাধের একটা শেষ সীমা থাকে, আল্লাহ সহ্য করে না অতিরিক্ত হয়ে গেলে। তাই হয়তো আল্লাহ ওকে অকালে ধরে নিয়ে চলে গেল। তারপরে কিছুদিন যাওয়ার পরে, ও বাবা, মা দেখি বাবাকে ফোন করে যে তোমরা আসতেছে না কেন, তোমরা যদি না আসো প্রয়োজন আমি স্কুলের চাকরি ছেড়ে দিয়ে তোমাদের কাজে চলে আসবো। মানে এইরকম শুরু করছে। তার মানে ওই যে বাবার বন্ধু সাইফুল সে আজ বেঁচে নাই, তাহলে কাকে নিয়ে আর পুষ্টি নষ্টি করবে? মানে খারাপ মানুষের কাজ যা। তারপরে বাবা আমাকে বলে, কিরে, হ্যাঁ, তোর মা যে এরকম শুরু করছে তার আর 1 মিনিট ওখানে দর্শ হয়েছে না, আমার বন্ধুটা আজ দুনিয়া ছেড়ে চলে গেছে, সে আর কাকে নিয়ে থাকবে? দেখ না আলামত কেমন শুরু হয়েছে। হুম, উপরওয়ালা চাইলে সবই সম্ভব হয়। তারপরে আমি বাবাকে বললাম যে বাবা, মা যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পারছে আর নিজে আসতে চাচ্ছে, তাহলে তাকে নিয়ে আসো। তখন বাবা বলতেছে, তাহলে তার পেটের এটা ভূমিষ্ঠ করে তার দায়িত্ব নেবে কে? তখন আমি বাবাকে বললাম যে বাবা, আসলে একটা জান কখনো মারা এটা মহা অন্যায়। তুমি তার দায়িত্ব নাও। যেহেতু আমি তোমাদের একটা মেয়ে, তোমাদের তো ছেলে নেই, তাকে বাপের স্বীকৃতি দিয়ে তার দায়িত্ব নিয়ে তাকে লালন পালন করো, যা হবার রয়েছে মাকে ক্ষমা করে দিয়ে মাকে নিয়ে এসে একদম সুন্দরভাবে সংসার করো। তাহলে আল্লাপাক তোমাকেও ক্ষমা করে দেবে। তখন বাবা আমার কথা শুনে আমার মুখের দিকে ট্যাং ট্যাং করে তাকিয়ে এসে বলতেছে, তুই এ কথা বললি মা? তাই বললাম যে হ্যাঁ। ওটা ঠিক আছে। তারপরে আমার মাকে ফোন করে আসতে বললো। আমার মা পরের মাসে ময়মনসিং একবারে চলে আসলো। এসে বাবাকে জুড়ে জুড়ে এমন কান্নাকাটি করলো, মানে তার ভুলের প্রাশ্চিত্য সে বাবার কাছে করতে চাইছে। তারপরে কিছুদিন পরে আমারও একটা ভালো সম্বন্ধ আসলো, বাবা আমাকে দেখে শুনে একটা ইঞ্জিনিয়ার ছেলে দেখে বিয়ে শাদী দিয়ে দিল। আমিও পরের বাড়িতে চলে গেলাম, যেখানে তার সংসার করতে থাকলাম। আর বৃদ্ধ বয়সে আমার বাবা আর মা তারাও সুন্দরভাবে সংসার জীবন শুরু করলো আবার নতুন করে। এখন দেখি পরের বছর আমার মায়ের আর একটা সন্তান হয়েছে, মানে আমার আর একটা ভাই হয়েছে। তাহলেই তো বন্ধুরা বুঝতেই পারছো আমার বাবা আর মায়ের সংসারের মধ্যে একদম নির্ভেজাল, কোনো ভুল নেই। আর এদিকে আমিও খুশি। তা বন্ধুরা, এইভাবেই আমাদের জীবনটা পাল্টে দিল। আল্লাহ পাক চাইলে কি না পারে। ওহো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? ম্যাডাম, আমাদের অফিস থেকে আপনি এই যে লোন নিয়েছিলেন, আমি ঋণ অফিস থেকে বলছি, শাহজাহান, চিনতে পারছেন? ও, শাহজাহান ভাই। হ্যাঁ, আপনি চিনতে পারছি এখন। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ ম্যাডাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি শাহজাহান ভাই, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? কোথায় আপনি এখন? কিছু বলবেন? জি ম্যাডাম, অবশ্যই বলবো। কারণ এই গত মাসের আপনার কিস্তিটা আমার অফিসে জমা হয়নি, এটা ডিউ পড়ে আছে। আবার আজকে মাসের 3 তারিখ হয়ে গেল, তো এখন পর্যন্ত আপনার টাকা জমা পড়লো না। কি অবস্থা, টাকা পয়সা তো দিতে হবে, না হলে তো হবে না। কি সমস্যা আপনার, কি বলেন তো? কোনো সমস্যায় আছেন নাকি সেটাও বলেন না। আমার মাঠ কর্মী গেলে টাকাটাও দেন না, তাহলে তো সমস্যা। এভাবে তো আর হয় না। এর একটা প্রতিকার আসলে করা দরকার। বলেন কি সমস্যা আপনার? ইয়ে মানে শাহজাহান ভাই, আসলে কি বা বলি আপনারে। আমি আপনাকে ঠিক বুঝাইতে পারবো কিনা জানি না। আমি দারুণ অসহায়তার মধ্যে আছি। আমার হাজবেন্ডের কাজকর্ম নাই, আর সেও তো দিনমজুরি খেটে খাওয়া মানুষ। এখন একটা অভাবের তাড়নায় আপনার অফিস থেকে কিছু টাকা আমি লোন নিছিলাম। তো সেই টাকাটা আমি তো এখন ঠিকঠাক মতো পরিশোধ করতে ব্যর্থ হচ্ছি। তো এই অবস্থায় ওরও ইনকাম নাই, একদম বসে বসে চাকরি বাকরি নাই। আমি কি করতে পারি এ বিষয়ে আপনি আমাকে একটু সাজেশন দেন না? তাহলে আমি একটু খুশি হতাম, উপকৃত হতাম। আমার কাছে টাকা না হলে তো আর মুখের কথাই সবকিছু হয় না। আর যদি দেরি করি তখন তো আমিও জানি যে অফিস আমার উপর অ্যাকশন নেবে।
এর জন্য আমি আপনার সঙ্গে একটু মিট করতে চাই। আসলে বলেন তো এর জন্য কি কোনো পথ আছে? তাহলে তো আর হবে না। একটা বাঁচার উপায় আমাকে বলে দেন না। ম্যাডাম, এসব আজে বাজে কথা রেখে আপনি আমার টাকাটা একটু রেডি করেন। আমি আসছি আপনার বাসায় আজকে। এই যে একটু পরে আমি যাব। আপনি টাকাটা রেডি করুন। তা না হলে অফিস আমাকে অনেক প্রেসার দিচ্ছে। আপনার টাকা ডিউ পড়ে গেছে গত মাসের, আর এখন সম্ভব না। বাঁচার আর কি উপায়? সমাধান একটাই, আপনি টাকাটা দিয়ে দেন, ব্যাস সমাধান হয়ে যাবে। টাকা না দিলে তো অনেক ভেজাল হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমাদের যে রুলস, রুলস মেনে আপনাকে চলতে হবে। আপনার তো নেওয়ার সময় এরকম কথা ছিল না। বুঝছেন ম্যাডাম? আমি আসছি, আপনি রেডি হন। বলছিলাম কি শাহজাহান ভাই, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আপনি। মানে আমি বলছিলাম যে এই টাকাটা আমি তো এখন আপনাকে পরিশোধ করতে পারছি না। বুঝতে পারছেন? তাহলে কি মানে মানে অন্য কোনো উপায় আছে যেটা হলে হয়তো পরিশোধ হবে? মানে বাজার একটা লাইন আর কি। মাইন্ড করেন না। আপনি যেভাবে বলেন আমি সেভাবে পরিশোধ করতে রাজি আছি। আপনি আসুন আমার বাসায়, তারপরে আমি বলছি। দেখুন ম্যাডাম, বাঁচার একটা লাইন অবশ্যই আছে, কিন্তু এভাবে আর আমি কতজনকে দেখবো? আমারও তো আর মানে আপনার গ্যাপটা যদি আমি পূরণ করি, তাহলে তো এই টাকাটা আমার পকেট থেকে যাবে। অফিস তো আর ছাড়বে না। অফিসকে তো কাগজ কলমে এই টাকার হিসেব আমাকে ঠিক অক্ষরে অক্ষরে দিতে হবে। সেটা না হয় আমি দিব, কিন্তু আমার লাভ কি হবে? মানে আপনারটা আমি পরিশোধ করলে আমার কি লাভ বলুন তো? আরে, বুঝতে পারছেন না? একটু কথাটা বোঝার চেষ্টা করুন। মানে আমি তো আর সুন্দরী কম না। এখন বাবা মা এই গরিবের সংসারে আমাকে পাঠাইছে, তো অনেক যুদ্ধ করে আর কি দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। কিন্তু শখ আহ্লাদের বেলায় তো আর আমি কোনোটা এত পাই না। কারণ আমার হাজবেন্ড তো দিন মজুরি খেটে খাওয়া মানুষ। আজ এই কাজ তো কাল অন্য কাজ, এভাবে চলে না। মানে টানাছেঁড়া সংসারে যা হয় আর কি। তো আমি বলছিলাম যে যদি অন্য কোনো উপায়ে আপনার টাকাটা পরিশোধ করে নিতেন তাহলে হয়তো আমি রাজি ছিলাম। মানে একটু আপনি বিবেচনা করে দেখেন। আপনি যেটা বলবেন সেটাই হবে। মানে আমি রাজি আছি। যদি আমার সত্যি রাজি থাকেন তাহলে আমাকে জানান। আর কত রকম মানুষ দেখবো এই দুনিয়াতে? হ্যাঁ, এভাবে কি হয় আসলে? এভাবে তো সম্ভব হয় না। কারণ আপনার টাকাটা পরিশোধ করতে গেলে আমার পকেট থেকে তো দিতে হবে। আর আমার পকেট থেকে দিলে আমার একটা শর্ত থাকতে হবে। আর আমার শর্ত পূরণ করতে হলে আপনাকে রাজি খুশি থাকতে হবে। এখন সেটা কিভাবে সম্ভব আপনিই বলুন। আমি বুঝলাম আপনার কথা, আমি বুঝতে পারছি, কিন্তু সেটা কিভাবে সম্ভব? মানে আমি মান মানহানি হব না তো? বেইজ্জতি হব না তো মানুষের কাছে? মানে আমার তো একটা মান ইজ্জত আছে। আমি ফিল্ডে একটা মান সম্মানের সাথে আর কি ঘোরাফেরা করি। সেটার জন্য মর্যাদা নষ্ট না হয়। সব যদি গোপন ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমিও গেলাম হলো। কিন্তু ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে ক্লিয়ার করে বলেন। বুঝতে পারছেন? শাহজাহান ভাই, আপনার কথায় আমি খুশি হলাম এবং আমি বুঝতে পারছি আপনি আমার শর্তে অবশ্যই রাজি আছেন। এই জন্য আপনাকে আমি একটা কথা বলি, মনোযোগ সহকারে শুনুন। আগামীকালকে আমার হাজবেন্ড একটু অন্য জেলায় কাজে যাবে আর কি। দিনমজুরি খেটে খাওয়া মানুষ তো, অন্য জেলায় কাজে যাবে। সে হয়তো 1 মাসের জন্য যাচ্ছে, 1 মাসের মধ্যে আর ফিরবে না। তো আমি আগামী আগামীকাল একটা টাইমেই আপনাকে ফোন করলে আপনার ঠিক ওই টাইমে আমার বাসাতে চলে আসবেন। তারপরে আমি অবশ্য সেজে গুজেই থাকবো, কারণ আপনি তো আমাকে দেখছেন, আমি তো মাসাল্লাহ সুন্দরী কম না। আর আপনার শর্ত পূরণ করতে গিয়ে আপনাকে সবকিছু যদি মানে মনের মাধুর্য মিশাই যদি আপ্যায়ন করতে পারি, ব্যাপারটা একটু বুঝে নেন, তাহলে আমি খুশি হব। বা এভাবে আহ মানে যত খুশি আপনাকে আমি আমার মন প্রাণ থেকে সবই দিব। তো আপনাকে আমি আগামীকাল ফোন করলে আপনি চলে আসবেন আমার বাসায়। আর আপনি যেটা ভাবছেন আপনি লাঞ্ছিত হবেন বা আপনার মান সম্মানের ভয়, এটা আসলে এখানে তো আমার টাকা পয়সার ব্যাপার, তাই না? আপনাকে যদি আমি এই পথে নিয়ে এসে যদি ওইটা পরিশোধ করি, তাহলে তো আমায় এই
লোনের ঝামেলা থেকে মুক্ত হলাম, তাই না ভাই? তো এই জন্য আর কি আমার উপর একটু আস্থা রাখেন, একটু বিশ্বাস করেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? বলুন এখন আপনি কোনটা করবেন? ম্যাডাম, তার মানে আপনার বাসায় যদি আমি আগামীকাল যাই, তাহলে কি কালকের দিনটা মেলামেশা করলে শেষ হয়ে যাবে পর্ব, নাকি আরো ভবিষ্যতে দু একবার হবে? কোনটা বলুন? দেখেন শাহজাহান ভাই, আমি বলছিলাম যে একটা মাস আমার হাজবেন্ড বাসায় থাকবে না। এই এক মাসের মধ্যে আপনি যখন খুশি, যেভাবে খুশি, আমার বাড়িটা নিরিবিলি আছে, আপনি আসলেই আমি আপনাকে ইচ্ছা মতো আদর যত্ন দিতে পারবো। আমার কোনো অসুবিধা নাই। এবং আমার উপরে একটু বিশ্বাস রাখুন, আপনার মান মর্যাদা বজায় রেখেই আমি কাজ করব। তবে এই কথা যেন আর পৃথিবীর কেউ না জানে, আমি একমাত্র আর আপনিই জানবেন। এখন অভাবে পড়ছি ভাই, এছাড়া আর আমার কোনো পথ নাই। এখন আপনি যেহেতু আমার ঋণের বোঝাটা আপনি মাথায় নিলেন, সেক্ষেত্রে আপনাকে তো আর অত টাকার বিনিময়ে একবার আপনাকে আদর করলে হবে না। আপনি এই একটা মাস যখন ইচ্ছা যতবার খুশি আসবেন, আপনার সঙ্গে আমার হবে, একের পর এক হবে। এবং এতে যদি আমারও ভালো লাগে, তাহলে দীর্ঘদিন কন্টিনিউ করব মাঝে মধ্যে। এতে কি আপনার কি কোনো আপত্তি আছে? দেখুন ম্যাডাম, আপত্তি নাই। তবে আমরা যে ঋণ অফিসে চাকরি করি না, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা তো এক জায়গায় বেশি দিন পোস্টিং থাকি না, মানে আমাদের পোস্টিং হয়ে যায়, বেশি বেশি দিন আমাদের রাখা হয় না। তো আমি যে কয়দিন হয়তো আপনার এরিয়াতে আছি, সে কয়দিন না হয় কন্টিনিউ করব। তবে আমি আপনাকে দেখছি, মার্শাল্লাহ, আপনি তো দারুণ সুন্দরী। এই জন্য আর কি আপনার প্রস্তাবে রাজি হয়ে আপনার ঋণের বোঝাটা আমি নিজের মাথায় নিলাম। আর এর বিনিময়ে আপনি আমাকে খুশি করলেই চলবে। আর এইরকম কাজ অতীতে আমি বহু মানুষের করছি, এরকম উপকার। তার বিনিময়ে আমাকে তারা গিভ অ্যান্ড টেক, বুঝে নেন। সে আমাকে তাকে মানে যথেষ্ট খুশি করার মতো যা কিছু তার থাকছে, সে আমাকে খুশি করছে। তো আপনিও তাই করবেন। আর এতে আমার কোনো আপত্তি নাই, আমি কন্টিনিউ করব যতদিন আমি এই এরিয়ার মধ্যে আমার ডিউটি আছে। আর আমি আপনার এই যে বিষয়টা একটু সাহায্য করতে পারাই আমি নিজেকে অনেক ধন্য মনে করলাম আর কি। এখন আপনার ইচ্ছা। তো আপনার কি কোনো শর্ত সাপেক্ষে আর কিছু আছে? সেটা বললেই হবে আর কি। খুব শর্টে বলুন। বলছিলাম যে আসার সময় সাথে করে একটু প্রোটেকশন নিয়ে আসবেন, তা না হলে যদি বাচ্চা হয়ে যায় তখন কি হবে? যদি বাচ্চা হয়ে যায় এই জন্য বলছি আর কি, একটু প্রোটেকশন সাথে করে নিয়ে আসবেন, তা না হলে কিন্তু হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এমন পাগলি। আচ্ছা, তো আমি রাখতেছি। ভালো থাকেন। আর আগামীকালকে আপনি ফ্রি হয়ে আমাকে ফোন দেন, আমি ঠিক টাইম মতো চলে আসবো। তো ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আমার একটু অফিসিয়াল কাজ আছে, তো আমি কাজটা সেরে নিই। হ্যাঁ, ওকে, বাই বাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আরে যে কলিজার ভাই, আপনাকেই বলছি, দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যান এবং ভিডিওতে একটা লাইক দিন, অন্যকে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিন, তাহলেই আমি খুশি। ধন্যবাদ। দেখো, তুমি আমার বাড়ির দারোয়ান। আমি যখন তোমাকে যেটা অর্ডার করব, ঠিক তখনই তুমি সেটা করবে। আমার কথার অবাধ্য হলে তোমাকে আমি চেঞ্জ করব, অন্য কাউকে এখানে নিয়ে দেবো। না না ম্যাডাম, এটা করবেন না। আমি আপনার হুকুমের গোলাম। আপনি আমার বাড়ির মালিক। আপনি যখন যা বলবেন আমি তাই অক্ষরে অক্ষরে পালন করব। জি ম্যাডাম, আপনি হুকুম করুন, আমি কি করব? গুড। এই তো, লক্ষ্মী ছেলে, খুশি হলাম তোমার কথা শুনে। আর শোনো, তুমি তো ভালো করে জানো যে আমার হাজবেন্ড বিদেশ থাকে। আর বাড়ির কেয়ারটেকার হিসাবে বা গেট দারোয়ান হিসাবে তোমাকেই আমি সিলেক্ট করছি, কারণ তোমাকে দেখেই আমি বুঝতে পারছি তোমাকে দিয়েই আমার হবে। তো তুমি কি সব কথায় রাজি থাকবে তো, নাকি আর কোনো আপত্তি আছে? আমার কোনো কথার অবাধ্য হবা না তো কখনো? না না ম্যাডাম, তা হবো কেন? আপনি একবার অর্ডার করেই দেখুন না। আমি আপনার কোনো কথার অবাধ্যই হব না কখনো। শুধু আমি গরিব মানুষ ম্যাডাম। আমার উপর একটু আপনার সুনজর রাখবেন, তাহলেই আমার হবে। তাছাড়া ম্যাডাম, আমি আপনার সব কথা শুনবো। রাত নেই দিন নেই, আপনি যখন যা বলবেন, যা করতে বলবেন, আমি তাই করব। কোনো সমস্যা নেই ম্যাডাম।
আছি তো আমি, চিন্তা করেন কেন এত? আচ্ছা ঠিক আছে, এই তো তোমার কথা শুনে আমি একটু ভরসা পেলাম। কারণ আমার মানে একটা সুন্দর, দেখতে শুনতে একটু হ্যান্ডসাম, মানে দর্শনদারি যাতে আমার সাথে যায় এরকম একটা সুপুরুষ দরকার, যেটা আসলে তোমার মানে ভাইয়ের অভাবটা পূরণ করবে। তোমার ভাই কে বুঝতে পারছো তো? তোমার ভাই হচ্ছে আমার হাজবেন্ড, মানে তার গ্যাপটা যাতে পূরণ হয়, এই আর কি, তাছাড়া কিছু না। ম্যাডাম, ভাইয়ের অভাবটা কি আর আমি পূরণ করতে পারবো? কারণ ভাইয়ের সব দায়িত্বটা তো আর আমি নিতে পারবো না। সেটা কি কি করে সম্ভব ম্যাডাম? এই তো বোকা ছেলের মতো কথা বলছো তুমি। হুম, এক্ষুনি বোকার মতো কথা বলছো। এই, তুমি না একটা ছেলে মানুষ, তুমি সব পারবে। তোমার ভাই আমার সঙ্গে যখন যেটা করছে, তুমিও ঠিক তাই করবে, তোমাকে সেই ওদের দেব। আমি তোমার মানে একদম কাছের হতে চাই, যখন রাতে দিন নেই, কোনো আপত্তি করো না। যদি কখনো আমি তোমাকে আমার রুমে ডাক দিই যে এটা করো ওটা করো, বা আমি আমার যা কিছু আমার প্রাইভেসি সব কিছু তোমাকে শেয়ার করব, একদম কাছের হয়ে যাবা। আর শোনো, আমি না তোমাকে তোমার সংসারের দায়িত্ব মানে যা কিছু লাগে সব আমি নিয়ে নেব, মানে যত টাকা লাগে যা কিছু লাগে তোমার বেতনও বাড়িয়ে দিব, শুধু তুমি পার্সোনাল কাজটাও করবে। মানে বুঝতেই তো পারছো আমি কি বলতে চাইছি। কেন, আমাকে কি দেখে তোমার পছন্দ হয় না? হুম, আমার মতো একজন ম্যাডামের সঙ্গে যে তোমার মতো একটা গেট দারোয়ান সম্পর্ক গভীরভাবে করবে, বা একটা সুযোগ তোমাকে দিচ্ছি, এটা তুমি তো একটা বড় পাওয়া বলে মনে করবে। কারণ কত মানুষ আছে আমার সঙ্গে এটা ওটা করতে চায়, মনে করে যে এর হাজবেন্ড বাড়িতে থাকে না, অনেক ধনী মানুষ বড়লোক মানুষেরা এর সঙ্গে যদি কোনো একটা সম্পর্কে জড়ানো যেত, হয়তো কিছু একটা হাতিয়ে নিতে পারতো বা নতুন কিছু পাইতো। কিন্তু কোনো কারোর বেল নেই, কারোর চান্স নেই, বুঝতে পারছো? যেখানে আমি তোমাকে দেখেই একটু পছন্দ হয়েছে তো তাই অফারটা করলাম। তো আজকের পর থেকে শুরু হবে তোমার আর আমার অভিযান। মানে এতে তুমি নাকচ করো না, সব রকম মানে যে অর্ডার তোমাকে করব তুমি সেটাই মানবে, কখনো না করবে না। মানে এমন এমন কি আমার পার্সোনাল কাজটাও তুমি করবে, সেটা তোমাকে এখনই আমি বলে দিচ্ছি। মানে আমার হাজবেন্ড আমার সঙ্গে যেটা করতো সেটাও তোমাকে দিনের পর দিন করতে হবে। তোমার মানে তোমার কোনো টেনশনই নেই, আমার হাজবেন্ড এটা কখনো বুঝতেও পারবে না, জানতেও পারবে না। বুঝতে পারছো? আমি যে ফ্ল্যাটে থাকি, যে রুমে, ওই রুমটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। তুমি আমার পারমিশন ছাড়াই যে কোনো সময় আসা যাওয়া করতে পারো, ঢুকতে পারো। আর শোনো, যখন আমি একা থাকবো তখন আমাকে আর আজকের পর থেকে ম্যাডাম নয়, মানে তুমি তোমার ভালোবাসার মানুষকে যেভাবে যে ভাষায় ডাকবে, ঠিক সেই ভাষায় আমাকে ডাকবে, সোনা পাখি জান, এই সমস্ত ভাষা ব্যবহার করলেই হবে। ম্যাডাম বলার কোনো দরকারই নেই। কারণ ম্যাডাম যখন তখনই তুমি বলবে যখন তুমি গেটে দারোয়ানের পোশাক পরে দাঁড়িয়ে যাবে, তখন আমি বের হব, মানুষ দেখবে যে হ্যাঁ বাড়ির ম্যাডাম বেরোচ্ছে, তাকে সে সেলুট করছে, ম্যাডাম বলে সম্মাননা করছে, এরকম আর কি। বুঝতে পারছো? এগুলো তোমাকে আগে শিখিয়ে নিলাম। মানে ভবিষ্যতে চলতে হলে আর 10টা মানুষের চোখ ছাপাইতে হলে এগুলাই প্রয়োজন, বুঝতে পারছো? তাছাড়া পার্সোনালে তোমার আর আমার সম্পর্কটা থাকবে একদম ভিন্ন। মানে এই বাইরে একরকম ভিতরে একরকম। আর তোমাকে এটা আমার যখন খুশি, যখন আমার খুবই প্রয়োজন হবে তোমাকে ডাকবো, তুমি চলে আসবে। এটা পারবে তো নাকি? জি ম্যাডাম, পারবো। পারবো না কেন? কিন্তু ম্যাডাম, এইটা যদি আবার দীর্ঘদিন কন্টিনিউ করতে থাকলে যদি অন্য মানুষ জেনে যায় তাহলে আসলে আমার সমস্যা হবে না তো? দেখেন ম্যাডাম, আমি একজন গরিব মানুষ, আমি আপনার হুকুমের গোলাম, বুঝতে পারছি। তবুও বলছিলাম যে আপনাদের হিসাবটা একরকম, আমার হিসাবটা একরকম। মানে কখনো যদি এই ধরনের সম্পর্ক ফাঁস হয়ে যায় তাহলে তখন আমার কি হবে, আর এই দায়িত্বটা কে নেবে? ধরুন আপনার হাজবেন্ডের যে কোনো কায়দায় আহ, জেনে গেল, অনলাইন যুগ, কেউ যদি এই ধরনের কোনো গোপন ইনফরমেশন তাকে দিয়ে দেয়, তো আমার কি হবে তখন ম্যাডাম? আমার কি কোনো তখন ব্যবস্থা করবেন আপনি? ধ্যাত, তুমি চিন্তা করো না তো, আমি আছি না। এই বোকা ছেলে, আমাকে কি তোমার কি মনে হয়, বোকা মনে হয়? আমার উপর একটু ভরসা রাখো। এত ইয়ে হলে হয় নাকি? আরে তোমার মধ্যে একটু সাহস রাখো, আর আমি তো আছি। টাকা পয়সা যা কিছু যা ম্যানেজ করব সব আমি করব, তুমি শুধু আমার কথা শুনবে। কারণ দেখো, আমার হাজবেন্ড দীর্ঘদিন সে ব্যবসার কাজে বাইরেই থাকে, আর আমার তো দিন চলেই যায়, কিন্তু আসলে আমার তো একটা
যেটা দরকার সেটা তো আসলে হয় না, বুঝতে পারছো? তো সবাই তো টাকা পয়সার দিকেই তাকায়, কিন্তু মানুষের জীবনে তো টাকা পয়সাই সবই না। তার মধ্যেও আসলে যেটা দরকার অভাব সেটা দিয়ে মেটাতে হয়, যেটা অভাব সেটা দিয়ে মেটাতে হয়। টাকা দিয়ে কি আর সব অভাব মেটে? তো আমি বলছিলাম যে তোমার ভাই যখন নেই বা যতদিন আসবে না, কাছে থাকবে না, তো আমি এটা করলে কেউ তো বুঝবে না, পাগল ছেলে, কে বুঝবে? আর আমার গেটে একদম সিকিউরিটি দেওয়া থাকবে, সেখানে তো প্রশ্নই ওঠে না যে আমাদের কোনো ব্যাপার কেউ জেনে যাবে। এখানে তো থার্ড পার্সন কোনো ব্যক্তি নেই। তুমি এত টেনশন করো না তো। তোমাকে টাকায় টাকায় ভরিয়ে দেবো, মানে তুমি তোমার সংসার পরিজন নিয়ে খুব সুখে শান্তিতে থাকতে পারবে। শুধু তুমি আমাকে মানে সময় দেবে, যেটা যখন আমার প্রয়োজন হবে তখনই তুমি আমাকে সময় দিবে। আর আমি জানি, হ্যাঁ, তোমাকে দিয়ে আমার হবে, কারণ আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি, বুঝতে পারছো? তুমি গরিব মানুষ বা গেটের দারোয়ান, এটা বলে কখনো আমি অবহেলা করিনি। পাগল ছেলে, তোমাকে দেখে আমি একদম মুগ্ধ হয়েছি, কারণ তোমার যে টল ফিগার, উঁচু লম্বা একটা জোয়ান মদ্দা ছেলে, তুমিই পারবে, আর তোমাকে দিয়ে আমার হবে, বুঝতে পারছো? এইটা ভেবেই আমি তোমাকে এই অফারটা করলাম। তুমি একদম না করো না, আর টেনশনই করবা না। আরে আমি আছি না, আমি তো তোমার জন্য থাকলাম। তোমার যা কিছু ঝড় তুফান যা হবে না হবে ভবিষ্যতের কথা, খোদা না কাজটা বাই চান্স, সেটার দায়িত্ব আমি নিলাম। তুমি একদম ভয় পেও না, এটা হবেই। আর এটা আজকের থেকেই, আমার আর দর্শ হয়েছে না। কারণ দেখো, আমি অনেক দিন হলো উপাস আছি, বুঝতে পারছো? তো বুঝতেই তো পারছো, তোমাকে আর এত ভেঙে বলতে হবে না। আর আমারও এত সুন্দর, এই যে উঁচু লম্বা এত সুন্দর একটা মেয়ে আমি, হুম, তুমিই একমাত্র পারবে আমার উপরের মানে লজ্জাটা ভাঙাতে। তাছাড়া নর্মাল কোনো ব্যক্তিকে দেওয়া হবে না, বুঝতে পারছো? এই জন্য আর কি আমি তোমাকেই পছন্দ করছি। না করে না তো, পাগল ছেলে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, তাই হবে। আপনি আছেন না, আপনি থাকলে তো আর আমার কোনো টেনশনই নেই। আরে হ্যাঁ, সেইটাই তো। এই তো বুঝতে পারছো তুমি। তা ঠিক আছে, আমি যখন তোমাকে ডাকবো, তুমি তৈরি থেকো, মানে রেডি হয়ে থেকো, ছুটে চলে আসবে, বুঝতে পারছো? আর হ্যাঁ, সাথে আসার সময় প্রোটেকশন নিয়ে আসবে, যাতে বাবু টাবু না হয় আবার। বুঝতে পারছো? হুম, ঠিক আছে। যাও, তুমি গেটে যেয়ে ডিউটি পালন করো, প্রয়োজন হলে আমি তোমাকে নক করবো। হুম। ঠিক আছে ম্যাডাম, তাই হবে, তাই হবে। তো বন্ধুরা, এই বাড়ির দারোয়ানের সাথে আমার যা হবে বা হতে চলছে, এই গল্পটা যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিন, আর হ্যাঁ, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন। ততক্ষণে অপেক্ষায় থাকুন, আবার ফিরে আসছি। আল্লাহ হাফেজ। আব্বু, হ্যাঁ সুমাইয়া, শুনতে পাচ্ছি, বলো কি হয়েছে? তোমাদের কি দাওয়াত খাওয়া হলো? বাড়ি ফিরছো কবে মাকে নিয়ে? সুমাইয়া, তোমার মা নাকি আসবে না, 5-7 দিন থাকবে, অনেকদিন পর সে এই বয়সে মায়ের বাড়িতে আসছে। থাক না, আমি কালকে চলে আসছি। আব্বু শোনো, তাহলে একখান তোমাকে কথা বলি, সুযোগ একখান যায়। হ্যাঁ সুমাইয়া, কি বলবা, বলে ফেলো। আব্বু, আমি বলছিলাম কি, যে দেখো, তোমার সংসারে এই যে আমি অদম হয়ে পড়ে আছি, এই সেলাই মেশিনের কাজ করে দিনকাল কোনো রকম করে পার করি। তোমার জামাই তো সে চলেই গেছে অকালে। এখন আমি তো বিধবা হয়ে তোমার সংসারে পড়ে আছি, কোনো ছেলেও আমাকে নিল না। আমি খেয়ে খেয়ে দিন দিন ধামড়ি হচ্ছি, মোটা হয়ে, মানে তোমার সংসারে এইভাবে পড়ে আছি। তো তুমি তো আমাকে একদিন বলছিলে যে তুমি আমাকে একটা দিন সময় দেবে। তো মা যখন বাড়িতে আসতেইছে না, এটা তো একটা সুযোগ যায়, এটা তোমাকে মনে করিয়ে দিচ্ছি আর কি। সুমাইয়া, তুমি সত্যিই বলছো? আর তোমার এই কথাটা আজও মনে আছে? মনে থাকবে না কেন বাবা, এটা তো বুঝি না। দেখো, বাড়িটাও ফাঁকা হয় না, মাও বাড়ি থেকে কোথাও যায় না, আমি ওই তোমার বিধবা মেয়ে সংসারে এরকম ধামড়ি হয়ে পড়ে আছি। তো আমারও তো লাগে, দরকার, তাই না? হ্যাঁ, লাগবেই তো, কিন্তু সুযোগ তো আর পাইনি তোকে দেওয়ার। এখন কালকে আমি বাড়িতে আসতেছি, আসলে দিবি তো? শোন, তোর অনেক দিনের চাহিদা যেহেতু, এটা কালকে সময় দিয়ে তোকে আমি মিটাই দেবো, তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না, বুঝছিস? আব্বু, দেখো, আমি কিন্তু অনেক দিন তোমার এই দিকে চেয়ে আছি যে তুমি কবে আমাকে দেবে। মা কোথাও যেতেই চায় না, যদিও মায়ের বাড়িতে দাওয়াত খাইতে গেল। আর এটাই তো সুযোগ। শোনো, আমি তোমাকে না অনেক দিন পরে দারুণ ভাবে মজা দেব, অনেক সুখী করব তোমাকে। তোমাকে আমি এতটাই আদর আপ্যায়ন করব যে তুমি খুশিতে অথল হয়ে উঠবা। দেখো,
আমারও মনে হয় কি জানো, তুমি কতদিন যে এরকম পাও না, কারণ মা তো সে বুড়ো হয়ে গেছে, তার দ্বারা কি আর ওই অপূর্বের মতো এখন সম্ভব? আর তুমি কিন্তু বাবা, মাথার চুল একটাও পাকলো না এখনো তোমার, তুমি কিন্তু এখনো জোয়ান মধ্যে আছো। আর তোমার কারণে আজকে আমি কিন্তু পথ চেয়ে আছি, আর এটাই একটা সুযোগ যাই, সকাল বিকাল নেই, যখন তুমি যেভাবে ইচ্ছা আমাকে কিন্তু দিতে হবে, চিৎ কাট উপর নেই। দেখো বাবা, তুমি যখন মায়ের সঙ্গে ওইটা করতে, আমি একদিন উঁকি মেরে দেখছিলাম, বাবা তোমার ওইটা এত বড় মোটা, মানে আমি দেখে দারুণ খুশি হয়েছি। জানো বাবা, আমি সেদিন থেকে ঠিক করেছি যে যেদিনই হোক তোমার কাছ থেকে এটা আমি আদায় করে নেবই, এটা আমার প্রতিজ্ঞা। তো এইটাই একটা সুযোগ, মা যখন আসবে না, থাক না 5-7 দিন, কেন 1 মাস থেকে আসুক, তুমি চলে আসো তো। তোমার জন্য কিন্তু আমার আর দর্শ হয়েছে না। হ্যাঁ, তোমার সাথে এই কথা বলতে গিয়েই যে আমার নিচে কি হচ্ছে, তোমাকে এটা আমার বলতে লজ্জা পাচ্ছে বাবা। তুমি তাড়াতাড়ি চলে আসো তো, দারুণ ভাবে করবো। জানো, কালকে থেকে না আমি মানে সালোয়ার কামিজ পরবো, আর কখনোই শাড়ি পরবো না। তোমাকে সুন্দর করে দেখাতে হবে না, তোমার সামনে নিজেকে দারুণ ভাবে প্রদর্শন করব। মানে লিপস্টিক নিয়ে সুন্দর করে আগা বাঁকা ঠোঁটে তোমার সামনে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়াবো, তুমি আমাকে চেয়ে চেয়ে দেখবা। তখন তোমার মন চাইবে আর আমি তোমার কাছে হুম সবকিছু সুন্দরভাবে পরিবেশন করবো, তুমি মন ভরে নেবে। তুমি মনের মধ্যে আনন্দ রাখো, কালকেই থেকেই কিন্তু শুরু হবে, এটা তুমি মিস করো না, বুঝছো? সুমাইয়া, আজ 2টা বছর বাবা তুই বিধবা হয়ে আমার সংসারে পড়ে আছিস। দেখ, কোনোদিন আমি তোর কোনো কথাই রক্ষা করতে পারিনি, আসলে সুযোগ হয় না। তো কি করে আমি কথা রক্ষা করব? বড্ড মায়া হয় তোর জন্য, জানিস। কিন্তু আজ যখন সুযোগ আইছে, অবশ্যই তোকে যথেষ্ট আদর আপ্যায়ন করব। আমি তোকে অনেক আদর করে তোর মানে এতদিনের যে চাওয়া সে মনটা ভরিয়ে দেব। তুই সুন্দরভাবে তুইও আমাকে দিবি। আর আমি যেন মানে পূর্বের কষ্টে ভুলে যাই, জানিস। তোর মা কতদিন আমাকে সুন্দরভাবে করে না, আমি সেটা তোর কাছ থেকেই নেব। আর তুইও তো দেখ, বসে বসে বাড়িতে থেকে থেকে বেশ ভারী মোটাসোটা হয়ে উঠছিস। কত সুন্দর নাদুস নুদুস তোর গঠনটা হয়েছে। আর চেহারাও তো শ্যামলার পারে খুবই সুন্দরী তুই। তোকে দেখলে আসলে আমারই প্রাণ ভরে যায়। তবে এইটা বুঝি না যে আসলে বিধবা নারীর কেন বিয়ের সম্বন্ধ আসে না রে। তা না হলে তো তোকে আমি বাবা হিসাবে বাড়িতে দেখতে চাই না। আমি চাই যে তোর একটা বিয়ে শাদী হলে তুই একটা এই বয়সে সংসার করবি। তো তা যখন হচ্ছেই না, আমি তোর ব্যবস্থা করব, আমি তোকে চালিয়ে নেব। তুই আর চিন্তা করিস না রে মা, আমি আগামীকালকে চলে আসতেছি। বাবা, তাই যেন হয়। আর শোনো, আমার খুব ইচ্ছা করে কি জানো, আমার তো জীবনে সন্তানাদি কিচ্ছু হলো না। বাবারে, তোর বুঝি খুবই শখ সন্তানের, তাই না? শখ থাকলেই কি আর হয় রে বাবা, আসলে কোথায় পাবো, আদেও জোটে না। যদিও মা আজকে তার বাবার বাড়িতে অনেকদিন পরে দাওয়াতে গেছিল, তাই সে আসবে না বিধায় একটা সুযোগ আইছে, তাই তো তোমার কাছে কিছু একটা চাইতে পারতেছি। তাছাড়া যে এটাও জুটলো না এতদিনে, এই যে অদমের মতো পড়ে আছি। তোমরা খেয়ালই করো না, মা যে কয়দিন না আসবে, এই কয়টা দিন নিয়মিত ভাবে আমাকে কিন্তু তোমাকে কঠিন ভাবে চালিয়ে নিতে হবে, সুন্দরভাবে দিতে হবে, সকাল বিকাল নেই। দেখো, অনেক দিনের জোয়ানও কিছু আমার কাছে রয়েছে, সব কিছু তুমি নিয়ে নিবা, এটা আমি তোমার জন্য রাখছি, তুমি এটা ভাঙবা একদম। মানে গাছে যেরকম পেঁপে থাকতে থাকতে পেকে যায় না, তারপরে কি হয়, পাখি এসে খেয়ে যায়, এরকম যেন তুমিও করবা, বুঝতে পারছো? আমি তো তোমার জন্য আমার সবকিছু ধরে রাখছি, এটার জন্য তোমার ভুল না হয়, সুন্দরভাবে তোমার নিতে হবে। আর আমি তোমার অপেক্ষায় এতদিন কিন্তু আছি, সুযোগ এইটাই আসছে, এই সুযোগটা কখনো মিস করা যাবে না কিন্তু। সন্তানাদি সেটা পরের হিসাব, সেটা উপর আল্লাহ চাইলে হবে, না হলে না হবে। যদি হয়ে যায় হবে, আমি কোনো কিছু ব্যবহার করব না, কিন্তু যদি হয় তাহলে এটাকে আমি লালন পালন করব, আর আমার বলে জানিয়ে নেব। যাই হোক, তুমি কিন্তু কালকে অবশ্যই আসতে ভুল করবে না, একটা রাতও আর থাকবে না, আজকে যা হয়েছে হয়েছে, বুঝতে পারছো বাবা? সুমাইয়া, তোমার জন্য কি কিছু আনতে হবে এখান থেকে? আমি যেটা নিচে ব্যবহার করি, যদি ভালো কালারের পাওয়া যায় নিয়ে এসো তো 6 পিস। হ্যাঁ, শুনেছি এখানে দাম কম। ঠিক আছে, কয়েক কালার মিলে নিয়ে আসবো। কত? মাপটা তো আমার জানা নেই। তোর মায়ের মতোই নাকি? আরে, আমি কি মায়ের মতো চেঙ্গুস খান নাকি? আরে 38 মনে যেন থাকে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তো শোনো, তুমি কাকে সঙ্গে করে থাকছো? ওই যে ছোট বোন পারবিন, ওরে ডেকে নিয়ে এসে ওরে সাথে করে থাকছি। আর শোনো বাবা, ওই যে ইদ্রিস কাকা আছে না,
ইদ্রিস কাকা কালকে আমার বাড়িতে আইছিল, এসে আমার সাথে গল্প গুজব করতে করতে আমাকে ওই কথা বলছে, মানে আমার কাছে চায় সে। তাই কি সম্ভব বলো? তোমার ইদ্রিস কাকা মানে ওই যে ঘোষ? হ্যাঁ, ওই তো ঘোষ বেটা। আরে আমি ওই যে সেলাই মেশিন দিয়ে বারান্দায় কাজ করতেছিলাম, আর ও সামনে এসে তোমার কথা জিজ্ঞেস করলো, বললাম যে বাড়িতে নেই। তাই একটা চেয়ার দিয়ে বসতেছিলাম, আমার সামনে বসে ও আমার দিকে, সামনের দিকে, মানে এই সমস্ত আমাকে ভালো করে ফলো করে দেখতে দেখতে বলতেছে যে অনেকদিন তো বিধবা হইছো, তো কিভাবে কি থাকছো, তো তুমি যদি আমাকে দেও তো বাসাটা ফাঁকা যদি একটু দিতে তাহলে হতো। এই কথা বলার পর আমি বলছি যে তাড়াতাড়ি আমার বাসার থেকে বেরোতো। তুমি এই সমস্ত কি বলতে আইছো এখানে? যদি এরকম নিজের সতীত্ব নষ্ট করতাম তাহলে অনেক পূর্বেই আমি করতে পারতাম। যাও, আমি ওইরকম না। খাই বলে ওকে তাড়িয়ে দিছি। ও একটু এই স্বভাবেরই আছে, যাই হোক ওর থেকে সাবধান। হ্যাঁ রে বাবা, সাবধানেই তো আছি। এতদিন এত কিছু জমে ধরে রাখছি তো শুধু একমাত্র তোমার জন্য। কারণ আমার মা তো, সে প্রায়ই অসুস্থই থাকে, তোমাকে তো সে ঠিকঠাক মতো আদর আপ্যায়নই করতে পারে না। আর এর জন্যই তো আমি সুযোগ পেলেই তোমাকে যথেষ্ট আদর আপ্যায়ন করে পুষিয়ে দেবো। আর এই জন্যই তো আমি তোমার জন্য আছি। আমার সব কিছু ধরে রাখছি তোমার জন্য। বুঝো না কেন? তুমি শুধু এখন থেকে আমার, যে কয়দিন মা না আসবে, দেখো আমি মেয়ে হিসাবে তোমাকে যত দূর পারি আমার জীবনের সমস্ত চেষ্টা দিয়ে আপ্রাণ ভাবে তোমাকে আপ্যায়ন করব, আদর করব, ভালোবাসবো। বুঝতে পারছো? তুমি এই নিয়ে কোনো চিন্তাই করো না। তুমি কালকে কিন্তু চলে আসবা। দেখো আমার আর দর্শ হয়েছে না, তোমার সঙ্গে কথা বলতেছি, এই সমস্ত মিট করতেছি, তাই জন্য আমার কতটা যে খুশি লাগতেছে বাবা, আমি তোমাকে বুঝাইতেই পারবো না। মানে আমার খুবই আনন্দ হচ্ছে। আর এটা বলতে বলতে আমার ওদিকে ভিজে যাচ্ছে। কি যে বলবো তোমারে বোঝাই কেমন করে। তুমি কালকে সকাল বেলায় রওনা দাও বাবা, তুমি না করো না। আর ওইটা নিয়ে আসতে ভুলো না কিন্তু। হ্যাঁ রে সুমাইয়া, তাহলে কি খালি খালি থাকবি? হ্যাঁ, তাছাড়া আবারও কি, ও ওই সমস্ত দিয়ে আমার ওইসব ভাল লাগে না। ওই খালি খালি ভালো। তুমি তাড়াতাড়ি চলে আসে তো, সে আমি দেখবো না। আর শোনো, ওই মাকে বলবা যে যে কয়দিন তার ইচ্ছা সে কয়দিন যেন সে তার বাপের বাড়িতে থেকে আসে। সহজে তাকে আসার কথা তোমার মানে বলার দরকার নেই, বুঝতে পারছো? তো ঠিক আছে, রাখি এখন নাকি? আচ্ছা, দেখে শুনে ঘুমাও, ওই পারভিনের ডেকে নিয়ে এসে কাছে রেখো। আমি কালকে সকালবেলায় ফার্স্টেই রওনা হব। ভালো থাকো, আল্লাহ হাফেজ। যাওয়ার বেলায় কিছু দিয়ে গেলে না সোনা? আরে হাতে থাক না, বাড়িতে আসি তারপরে দেখা যাবে। তো ঠিক আছে, রাখতেছি। ঠিক আছে, ওকে, বাই। হ্যাঁ বন্ধুরা, আমার বাবা আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আগামীকাল আবার নতুন গল্প নিয়ে আসছি, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।